এখন আসুন, আজকে যে সম্ভাবনা আমরা পেয়েছি, এই সম্ভাবনার ধারের মধ্যেও আমরা কারো কারো কাজের মধ্যে, কথার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি ফ্যাসিবাদের সেই পুরানো চরিত্র আমরা মাঝে মাঝে অনেকের মধ্যে দেখতে পাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তারা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আল্লাহ তাআলা কোরআনে ফিরাউনের ঘটনা কেন বর্ণনা করেছেন? শুধু গল্প আকারে শোনার জন্য, মজা পাওয়ার জন্য না, বরং ফেরাউন, নমরুদ, হামান, কারুনদের উদাহরণ এজন্য দিয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করতে পারি, আমাদের পথ চলাকে ঠিক করতে পারি। কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, মাত্র 1 বছর 1.5 বছর আগে ঘটে যাওয়া, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকেও আমাদের কোনো রাজনীতিবিদ অথবা কোনো যারা সমাজকে নেতৃত্ব দিতে চায় তারা সেই ইতিহাসগুলোকে ভুলে যাচ্ছে। এজন্য তাদের কাছে আমরা সবিনয়ে অনুরোধ করব, আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনা প্রবাহ, যে ফ্যাসিবাদী কাঠামোকে এই প্রজন্ম ভেঙে চুরমার করে দিয়েছে, সেই প্রজন্ম তাদের কাছ থেকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং এই প্রজন্মের মনের ভাষাগুলো বোঝার চেষ্টা করুন তারা আসলে কি চায়। আমাদের তো খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চেয়েছি বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, আমরা বলেছি রাজনৈতিক সংস্কৃতির একটি গুণগত পরিবর্তন হোক, কাদা ছড়াছড়ির রাজনীতি বন্ধ হোক। আমরা চাই পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, উদারতা, ভালোবাসা, সহমর্মিতা, এই রাজনীতি প্র্যাকটিস আমাদের সমাজে হোক। আমরা তো এটাই চাই, এটাই চাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে, তথ্যের মধ্য দিয়ে, যে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কারো কারো ভোটের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? তাদের হচ্ছে ডিপ স্টেট এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে। আমরা শুনতে পাচ্ছি এটা, আপনারা শুনতে পেয়েছেন তো? এরপরে আপনাদের প্রতিক্রিয়া কি? কি প্রতিক্রিয়া আপনাদের? হতে দেব না, তছনছ করে দেবেন। আচ্ছা, তো তছনছ সবকিছু আপনাদেরকে করতে হবে না, উপরওয়ালারও কিছু তছনছের নীতিমালা আছে। এটা দেখেছি না, আমরা দেখেছি, সামনেও দেখবো ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা দিচ্ছি যে ফ্যাসিবাদী কাঠামোকে জুলাই এবং আগস্টে প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে যদি কেউ কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন আধিপত্যবাদী শক্তিকে কাজে লাগিয়ে, কোন এজেন্সিকে কাজে লাগিয়ে, কোন ডিপ স্টেটকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্নকে এই প্রজন্ম দুঃস্বপ্নে পরিণত করে দিবে। আমরা এই প্রজন্ম কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা আবার বলছি, কিন্তু আমরা স্পষ্ট বলছি আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা অপরাজনীতির বিরুদ্ধে, আমরা হত্যার বিরুদ্ধে, আমরা ধর্ষণের বিরুদ্ধে, এবং যারা এই অপকর্মগুলো করবে আমরা এই প্রজন্ম তাদের বিরুদ্ধে একসাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র আমরা চাই এবং আমাদের সকল শহীদরা সেই স্বপ্ন দেখেছেন, শহীদ পরিবারগুলো সেই স্বপ্ন এখনো দেখে যাচ্ছেন। আমাদের শহীদ আব্দুল হাদি, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তিনিও সেই স্বপ্ন দেখেছেন এবং তিনি যখন প্রচলিত ধারার এই রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি যখন শুধুমাত্র এলিট শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি যখন আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তখন নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। আজকে পর্যন্ত ওনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। আমাদের হাদি ভাই বলে গিয়েছিল, আমাকে যখন গুলি করে মেরে ফেলা হবে, আমাকে যখন শহীদ করে দেয়া হবে, এই রাষ্ট্রের কাছে আমার একটাই প্রত্যাশা, তারা অন্তত যেন আমার খুনির বিচার করে। আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে বিভিন্ন কারণে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে হয় আমাদেরকে, বাস্তবতা। কিন্তু তিনি জানাজার মাঠে খুব আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছিলেন। তিনি বলেছেন হাদিদের মৃত্যু হয় না, হাদিরা আজীবন বেঁচে থাকে, সত্য কথা। কিন্তু তিনি একটিবারের মতো হাদির যারা খুনিদের বিচারের কথাটা তিনি বলেন নাই। আমরা এই প্রজন্মে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে যত রাজনৈতিক সভা সমাবেশ হবে, আগামী দিনে যত নির্বাচনী প্রোগ্রাম হবে, আমরা দেখব কারা জুলাই আগস্টের শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়, কারা আমার হাদি ভাইয়ের হত্যাকারীর বিরুদ্ধে অবস্থান নেয়, হাদি ভাইয়ের হত্যাকারীর খুনিদের কারা বিচার চায়। এই প্রজন্ম খুব ভালো করে সেই রাজনীতিবিদদেরকে অবজার্ভ করবে।
আমরা সবাই হাজির হব। ইনকিলাব, ইনকিলাব। সম্মানিত ভাইয়েরা, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আবার আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, যেখানে চ্যালেঞ্জের মাত্রা যত বড় হয়, যেখানে চ্যালেঞ্জের পরিধি যত বড় হয়, সেখানে অর্জনের পরিধিও তত বেশি বিস্তৃত হয়। এজন্য আমরা এই দুনিয়ার কোন শক্তির চ্যালেঞ্জকে কখনো পরোয়া করিনি। আমাদের পূর্ববর্তী শহীদরা কখনো সেই চ্যালেঞ্জকে পরোয়া করে নাই। তারা ফাঁসির দড়িতে দাঁড়িয়েও তারা পৃথিবীবাসীকে ভিক্টরি সাইন দেখিয়ে গিয়েছেন। আমরাও আগামী দিনে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সেই সকল চ্যালেঞ্জকে মারিয়ে বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনারা ছাত্র সংসদগুলোর নির্বাচন দেখেছেন, সেখানে শিক্ষার্থীদের তারা তাদের বিগত সময়ের যে অপরাজনীতি সেটার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে। আমাদেরকে অনেকে বলে যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন। তা আমি তাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছিলাম যে ভাই কিভাবে আমরা আপনাদের রাজনীতিকে নাই করে দিলাম। তো তিনি বলেন যে ভাই আগে তো আমরা অনার্স যদি আমাদের 10 বছর আগেও শেষ হইতো আমরা হলে সিট পাইতাম, হলে থাকতে পারতাম, কিন্তু এখন ভাই আমাদেরকে হলে আর সাধারণ শিক্ষার্থীরা থাকতে দেয় না। তো বললাম যে এখানে আমরা কি করলাম? বললো যে এই যে ভাই আপনারা যে কালচার, আপনাদের দায়িত্বশীলরা মাস্টার শেষ হয় তার ঠিক পরের দিনে হল থেকে বের হয়ে চলে আসে, এই জন্য এখন শিক্ষার্থীরা আমাদেরকে 10 বছর আগে অনার্স শেষ করেছি, এখন আর আমাদেরকে থাকতে দেয় না। তিনি আবার বলেন যে ভাই আগে তো আমরা ক্যান্টিনে ফাও খেতে পারতাম, আমরা চমৎকার ভাবে খেয়ে দিয়ে যেভাবে ইচ্ছা জীবন কাটাতাম, কেউ কোনোদিন আমাদের কাছে কোনো কিছুর বিল চাইতো না। কিন্তু এখন ভাই এক কাপ চা খাইলেও পরের দিন সাথে সাথে আমাদের কাছে সেটা বিল চায়। তো বললাম এই ফাও খাওয়ার রাজনীতি আপনি কেন চলবে?